গল্পে শুরু হয় সান ডিয়েগোর রাস্তায়। ক্যাল এবং তার বোন বেকি আলোচনা করছে যে তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, কারণ বেকি 6 মাসের অন্তঃসত্ত্বা এবং তাদের বাবা মা এই ভয়ঙ্কর সত্যটা ভালোভাবে নেয়নি। বেকি তাদের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার আতঙ্কে কাঁপতে কাঁপতে চিন্তা করছে, যখন হঠাৎ সে অসুস্থ বোধ করতে শুরু করে। তাই ক্যাল গির্জার কাছে গাড়ি থামায় যাতে সে বমি করতে পারে। যখন তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত, বেকি ভয়ার্ত গলায় বলে যে সে লম্বা ঘাসের ভিতর থেকে একটা ছেলের রক্ত জল করা ভয়ঙ্কর চিৎকার শুনতে পাচ্ছে সাহায্যের জন্য। ক্যাল গির্জার কাছে গাড়ি পার্ক করে এবং ভাই বোন দুজনেই উত্তর দেয়। জানতে পারে যে ছেলেটি কয়েকদিন ধরে এই অভিশপ্ত ঘাসের মধ্যে আটকে আছে। ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে একটা বই দেখা যায় এবং ঘাসের ভিতর থেকে একজন মহিলার ভয়ঙ্কর ভাঙা গলাও শোনা যায়, যে ছেলেকে চিৎকার বন্ধ করতে বলছে। গলার আওয়াজ অনুসারে ক্যাল অনুমান করে যে ছেলেটি রাস্তার কাছাকাছি আছে এবং সাহায্য করার জন্য এই মৃত্যু ফাঁদ ঘাসের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেকি তার পিছু নেয় এবং সে 911-এ কল করার চেষ্টা করে, কিন্তু গভীরে যাওয়ার সাথে সাথে সিগন্যাল চলে যায়। ফোন রাখার পর বেকি শির দ্বারা শিরশির করে বুঝতে পারে যে সে ক্যালকে এই অন্ধকার জীবন্ত ঘাসের মধ্যে হারিয়ে ফেলেছে। সে জোরে জোরে কথা বলতে শুরু করে তার ভাইকে খুঁজে বের করার জন্য এবং পরামর্শ দেয় যে তারা গাড়ির কাছে ফিরে যাবে, কারণ কিছু একটা ভয়ানকভাবে ভুল হয়ে যাচ্ছে। প্রথমে তাদের এক হতে হবে, তাই বেকি জোরে একটা পূর্ণ নটি রাইম আবৃত্তি করে, কিন্তু এটা ক্যালকে বিভ্রান্ত করে। প্রথমে তার গলা তার ডান দিক থেকে আসছিল, তারপর হঠাৎ ভয়ঙ্করভাবে বাম দিক থেকে। পরে তারা একমত হয় যে লাফ দিয়ে একে অপরের অবস্থান বের করবে। প্রথম লাফে তারা একে অপরকে দেখতে পায়, কিন্তু দ্বিতীয় লাফে তারা হঠাৎ আতঙ্কজনকভাবে অনেক দূরে চলে যায়, যদিও তারা একই স্থানে ছিল। লাফ দেওয়ার পর বেকি রক্তমাখা কাদায় পড়ে যায় এবং আতঙ্কিত ক্যাল তার দিকে দৌড়াতে শুরু করে সাহায্য করার জন্য। দৌড়াতে দৌড়াতে ক্যালও কাদায় পড়ে যায় এবং সে শক খেয়ে দেখে একটা পচা মৃতদেহ, যেটা কিনা কুকুর ফ্রেডি, যার চারপাশে মাছি ভন ভন করছে। স্পষ্টতই সে অনেকদিন ধরে এই নরকের মতো জায়গায় পড়ে আছে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, ভাই বোন একে অপরকে বা বের হওয়ার রাস্তা খুঁজে পায় না এবং সূর্য ডোবার সাথে সাথে তারা মেনে নেয় যে তারা এই অভিশপ্ত ঘাসের মাঠে চিরকালের জন্য আটকে গেছে। বেকি আবার তার ভাইকে কল করার চেষ্টা করে, কিন্তু সে খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই সে বসে অপেক্ষা করতে থাকে যাতে ক্যাল প্রথমে তাকে খুঁজে পায়। হঠাৎ ঘাসের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখা যায়, কিন্তু পরে বোঝা যায় সেটা শুধু রস নামের একজন লোক, যে তাকে সাহায্য করতে চায় এই মৃত্যু ফাঁদ মাঠ থেকে বের করে নিয়ে যেতে। সে ব্যাখ্যা করে যে সে একটা রাস্তা বের করেছে, কিন্তু এখনো বের হয়নি, কারণ সে তার স্ত্রী এবং ছেলেকে খুঁজছে, যাদের ভীতিকর গলা ভাই বোন প্রথমে শুনেছিল। বেকি তার সম্পর্কে সতর্ক, কিন্তু তার আর কোনো উপায় নেই, তাই তার সাহায্য নেয় এবং তারা দুজনে মিলে ক্যালকে খুঁজতে যায়। আরও কিছু সময় কেটে যায় এবং ক্যাল বেকিকে ডাকতে থাকে, কোনো সাড়া না পেয়ে। যখন সে হতাশ হয়ে বসে, হঠাৎ পিছন থেকে একটা ভয়ার্ত কণ্ঠ তাকে চমকে দেয়। এটা টোবিন, সেই ছেলে যে আগে সাহায্যের জন্য চিৎকার করছিল। সে ক্যালকে সান্ত্বনা দেয় এবং বলে যে মরে গেলে জিনিস খুঁজে পাওয়া সহজ হয়। অদ্ভুত লাগায় ক্যাল জিজ্ঞাসা করে টোবিনই কি তাদেরকে এই অভিশপ্ত মাঠের ভিতরে টেনে এনেছে, কিন্তু টোবিন বলে যে সে এবং তার পরিবার একজন লোকের সাহায্যের ডাক শুনে ভিতরে গিয়েছিল এবং সে জানে না তারা কতদিন ধরে এই সময় ফাঁদে আছে। টোবিন বলে যে তার বোন শীঘ্রই মারা যাবে এবং ক্যাল অবাক হয়ে জিজ্ঞাসা করে ছেলেটি কিভাবে জানে বেকি তার বোন। টোবিন উত্তর দেয় যে পাথরটি তাকে সত্য বলেছে। আসলে এখানে একটা পাথর রয়েছে যা এই ঘাসের ভয়ঙ্কর গোপন কথা শুনতে শেখায় এবং এভাবেই সবকিছু জানা যায়। এই পাথরটি হচ্ছে এই ভয়ঙ্কর ঘাসের কেন্দ্রবিন্দু। তারপর টোবিন ক্যালকে বেকির কাছে নিয়ে যাওয়ার জন্য গাইড করতে শুরু করে।
ইতোমধ্যে রস এবং বেকি তার বাচ্চা নিয়ে কথা বলছে এবং রস অনুমান করে যে বাচ্চার বাবা তার সাথে নেই। হাঁটার সময় বেকি মাটিতে ওষুধের বোতল এবং কাঁচি খুঁজে পায়। বুঝতে পারে না কিভাবে সেগুলো এই রক্তাক্ত জায়গায় এলো। যখন সে আবার তাকায়, সে দেখে রস আর সেখানে নেই। সে তাকে ডাকতে শুরু করে, কোনো সাড়া না পেয়ে তাই সে ক্যাল বলে ডাকতে থাকে এবং চারপাশে কোনো চিহ্ন খুঁজতে থাকে। হঠাৎ কিছু অশুভ শক্তি তাকে ধরে ঘাসের ভিতরে টেনে নেয়। এদিকে টোবিন ক্যালকে একটা ছোট খোলা জায়গায় নিয়ে যায়, যেখানে ঘাস নেই এবং মাঝখানে একটা রহস্যময় ভয়ঙ্কর বিশাল পাথর। টোবিন জোর করে ক্যালকে পাথরটি স্পর্শ করতে বলে, কিন্তু যখন ক্যাল পাথরটি স্পর্শ করতে যাবে, সে ট্রাইবাল চ্যান্টের মতো অশুভ ফিসফিসানি শুনতে পায়। ক্যাল পাথর স্পর্শ করার ঠিক আগে বেকির ভয়ার্থ চিৎকার শোনা যায় এবং ক্যাল তৎক্ষণাৎ তার গলার দিকে দৌড়ায়, টবিনের সতর্কবাণী উপেক্ষা করে। হঠাৎ দিনটা পরিষ্কার দিনে পরিবর্তিত হয়। দেখানো হয় একই রাস্তায় একটা গ্যাস স্টেশনে একটা গাড়ি থামছে। এটা বেকির এক্স ট্রাভিস। সে ভাই বোনকে খুঁজতে এসেছে। ট্রেন স্টেশনে কিছু না পেয়ে ট্রাভিস যাত্রা চালিয়ে যায় এবং গির্জার কাছে বেকি ও ক্যালের গাড়ি পার্ক করা দেখতে পায়। গাড়ির ভিতর সে পোকা এবং ধুলো দেখতে পায়, যা নির্দেশ করে যে গাড়িটি সেখানে সপ্তাহের পর সপ্তাহ ধরে পড়ে আছে। ট্রাভিস তাদের নাম ধরে ডাকতে থাকে এবং খুঁজতে থাকে, কিন্তু কোনো সাড়া নেই। তারপর সে গির্জায় ঢোকে, কিন্তু সেটাও খালি। বের হওয়ার সময় সে মাটিতে একটা বই দেখে এবং তুলে নেয়। সেই বইটাতে বেকির নাম লেখা থাকে। সন্দেহ করে যে ভাই বোন এই ঘাসের মাঠে ঢুকেছে। ট্রাভিসও ভিতরে যায়। প্রতিবার পা ফেলার সাথে সাথে ঘাস নিজে থেকে খুলে যায়। কয়েক পা যাওয়ার পর ট্রাভিস বুঝতে পারে সূর্য আর সঠিক জায়গায় নেই। এতে সে বিভ্রান্তিতে পড়ে যায়। এরপর এগোনোর সময় সে ঘাসের মধ্যে চিহ্ন দিয়ে এগোতে থাকে, কিন্তু দেখা যায় সে এখান থেকে সরে যাওয়ার সাথে সাথে ঘাসে দেওয়া চিহ্নগুলো নিজে থেকেই খুলে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এরপর রাত নেমে আসে। ক্লান্ত হয়ে সে মাটিতে শুয়ে পড়ে এবং বেকির ছবির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ টোবিন এসে তার সামনে দাঁড়ায়। টোবিন বলে যে সে তাকে চেনে, তার নাম ট্রাভিস এবং সে বেকিকে খুঁজছে। সে তাকে বেকির কাছে নিয়ে যেতে পারবে। ট্রাভিস দ্বিধা না করে তার পিছু নেয়। টোবিন মাঠের মাঝখানে বেকির মৃত রক্তাক্ত দেহের কাছে তাকে নিয়ে যায়। ট্রাভিস বেকির মৃতদেহ দেখে তাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। টোবিন ব্যাখ্যা করে যে ঘাস মৃত জিনিস নড়ায় না, কারণ এতে খুঁজে পাওয়া সহজ হয়। এরপর যখন ট্রাভিস টোবিনের দিকে তাকায়, তখন সে তাকে আর দেখতে পায় না। পরের দিন সকালে ট্রাভিস জেগে ওঠে। তার পাশেই বেকির মৃতদেহ পড়ে আছে। সে তার দেহ থেকে একটা নেকলেস তুলে নেয় এবং আবার চলতে শুরু করে, কিন্তু তারপর কারো আওয়াজ শুনে সাহায্যের জন্য ডাকতে শুরু করে। এটা টোবিন, যে উত্তর দেয় এবং ট্রাভিস আবার তাকে ডাকে যাতে ছেলেটি তাকে খুঁজে পায়। কিন্তু যে টোবিন আসে সে পরিষ্কার এবং সুস্থ দেখায় এবং তার সাথে তার মা ন্যাটালি, বাবা রস এবং কুকুর ফ্রেডি। এটা প্রকাশ করে যে ঘাসের মাঠটা কোনো ভয়ঙ্কর টাইম লুপে আটকে আছে। হঠাৎ ফ্রেডি ঘাসের ভিতরে ঢুকে পড়ে এবং টোবিনও তার বাবা মার সতর্কবাণী উপেক্ষা করে ফ্রেডির পিছু নেয়। সাথে সাথে তার বাবা মাও তাকে ফলো করে তার পিছু নেয়। সেই মুহূর্তে ট্রাভিস বুঝতে পারে টোবিন মাঠ থেকে বের হতে পেরেছে এবং তাকে ভিতরে ফিরে না আসতে বলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ন্যাটালি মনে করে সে টোবিনের আওয়াজ কাছাকাছি শুনেছে এবং গ্রুপ থেকে আলাদা হয়ে তাকে খুঁজতে যায়। রাত নামার আগে রস একা তার পরিবারকে খুঁজছে এবং রহস্যময় পাথরের কাছে চলে আসে। পরের সকালে টোবিন সাহায্যের জন্য চিৎকার করছে, যখন বেকি এবং ক্যাল মাঠের বাইরে গাড়ির কাছে আবার। কিন্তু এবার ট্রাভিসও এই অশুভ মাঠের ভিতরে। যখন সে বেকির গলা শোনে, সে তার নাম ধরে ডাকে এবং দুই ভাই বোনই তার গলা শুনে শক খেয়ে উত্তর দেয়। ট্রাভিস বলে যে সে তাদের খুঁজতে এসেছে
যা বেকির বিশ্বাস করতে কষ্ট হয়। হঠাৎ তারা টোবিনের গলা শুনে বেকির রাইম আবৃত্তি করতে, এবং ট্রাভিস সেটা অনুসরণ করে অবশেষে ছেলেটিকে খুঁজে পায়। বেকিও একই কাজ করে এবং ট্রাভিসের সাথে পুনর্মিলিত হয়, যা মুহূর্তটাকে বেশ অস্বস্তিকর করে তোলে। অল্পক্ষণ পর ক্যালো এসে পৌঁছায় এবং স্পষ্টতই ট্রাভিসের উপস্থিতি তার পছন্দ হয় না। ঠিক সেই মুহূর্তে গ্রুপ ফ্রেডির মৃতদেহ খুঁজে পায়। ট্রাভিস ভাই বোনকে বলে যে তারা 2 মাস ধরে নিখোঁজ, কিন্তু তারা বিশ্বাস করে না, কারণ তাদের দৃষ্টিতে তারা মাত্র 2 দিন আগে বেরিয়েছে। হঠাৎ বেকির মনে হয় কেউ তাদের অন্ধকার থেকে দেখছে এবং বলে তাদের যেতে হবে। তাই ট্রাভিস টোবিনকে কাঁধে তুলে নেয় যাতে ছেলেটি বের হওয়ার রাস্তা খুঁজে পায়। সৌভাগ্যবশত সে দূরে একটা বিল্ডিং দেখতে পায় এবং তারা সেদিকে হাঁটতে শুরু করে। ক্যাল ট্রাভিসকে জিজ্ঞাসা করে সে কাউকে তাদের সম্পর্কে বলেছে কিনা, আশা করে কেউ তাদের খুঁজতে আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাভিস কাউকেই বলেনি। ঠিক সেই মুহূর্তে বেকির পেটে ব্যথা শুরু হয়, যা ট্রাভিসকে বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করতে প্ররোচিত করে। বেকি তাকে বলে যে এটা একটা মেয়ে এবং তাকে পেটে হাত দিতে দেয় যাতে বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারে। হঠাৎ একটা ফোন বেজে ওঠে এবং তারা শক খেয়ে বেকির মতো গলার কল রিসিভ করে, যে কাঁদতে কাঁদতে তাদেরকে বলছে ক্যালকে ট্রাভিসকে আঘাত করতে না দিতে, কারণ তারা বারবার একই ভুল করবে। কয়েক পা যাওয়ার পর বেকি কাদায় পিছলে পড়ে যায় এবং পড়ার সময় সে রহস্যময় ভয়ঙ্কর দৃষ্টিভ্রম দেখে। একটা বাচ্চা, লম্বা ঘাস এবং অদ্ভুত মানুষ তার দিকে আসছে, যা তাকে ভয় পাইয়ে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। ক্যাল এবং ট্রাভিস তার দিকে দৌড়ায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে রস এসে পৌঁছায় এবং তাকে সাহায্য করার চেষ্টা করে। গ্রুপ চলতে থাকে এবং অবশেষে আবার পাথরের কাছে পৌঁছায়। এবার তারা দেখে পাথরের গায়ে অনেক কার্ভিং আছে এবং কোনোভাবে রস জানে এটা উচ্চতর জ্ঞানের কথা বলছে। সবাই মনে করে রস অশুভভাবে ক্রিপি আচরণ করছে। ন্যাটালি ঘাস থেকে বেরিয়ে আসে এবং তাকে থামায়, তার নিজের স্বামীকে তাদের থেকে দূরে থাকতে বলে। সে স্পষ্টতই তার সম্পর্কে আতঙ্কিত। রস এটা অস্বীকার করে এবং তারা তর্ক করতে থাকলে বেকি আবার ভয়ঙ্কর দৃষ্টিভ্রম দেখে, কিন্তু এবার সে ঘাসের মধ্যে শয়তান রসকেও দেখে। আতঙ্কিত বেকি ট্রাভিস এবং ক্যালকে বলে তাদের চলে যাওয়া উচিত। তারা ন্যাটালি এবং টোবিনকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু রস এখনও তাদের ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ট্রাভিস এটা কেটে দেয়, যা তর্ককে শারীরিক লড়াইয়ে পরিণত করে। রস ন্যাটালির উপর আক্রমণ করে, তার মাথা খালি হাতে থেতলে দিয়ে দেখায় সে সত্যি পাগল হয়ে গেছে। বাকি গ্রুপ রস থেকে পালিয়ে ফ্রেডিকে খুঁজে পায়, তাই তারা তার পিছু নেয় যতক্ষণ না তারা একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে পৌঁছায়। ভিতরে ঢোকার পর ট্রাভিস এবং ক্যাল একে অপরকে এই বিপদের জন্য দোষারোপ করে তর্ক শুরু করে। ঠিক সেই মুহূর্তে রস দরজা ভাঙার চেষ্টা করে। গ্রুপ তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় এবং চারপাশে দেখতে শুরু করে, যেখানে তারা মাঠের ওপারে গির্জা দেখতে পায়। হঠাৎ ট্রাভিস ফ্রেডিকে ঘাসের পাশ দিয়ে দৌড়াতে দেখে, কিন্তু কুকুরটা ঘাসে ঢোকার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। ট্রাভিস ছাদের কিনারায় দাঁড়িয়ে মাঠের আরো কাছ থেকে দেখার চেষ্টা করে, যা তাকে পিছলে পড়তে দেয়। ক্যাল এটা লক্ষ্য করে তার হাত চেপে ধরে, কিন্তু তৎক্ষণাৎ তার প্রতি ক্ষোভের কারণে সে তার হাত ছেড়ে দেয়। সে তাকে বাঁচাতে কিছুই করে না এবং ট্রাভিস নিচে পড়ে যায়। এরপর ক্যাল বেকিকে নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু বেকি ট্রাভিসের খবর জিজ্ঞাসা করে। ট্রাভিসকে ছাড়া চলে যেতে অস্বীকার করে এবং দৌড়ে ঘাসের মধ্যে ঢুকে পড়ে। ক্যাল তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু রস হঠাৎ তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে মাঠে অনেকগুলো পচা দেহ দেখা যায়। এরপর দেখা যায় ট্রাভিসের জ্ঞান ফিরে আসে। সে উপর থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছিল এবং উঠে বেকিকে আবার খুঁজতে শুরু করে। হাল ছেড়ে দিয়ে বেকি এবং ক্যাল দুজনেই ঘাসে শুয়ে পড়ে এবং আবার তাদের সন্তান নিয়ে কথা বলে।
হঠাৎ রস এসে বেকির উপর আক্রমণ করে। ধস্তাধস্তির মধ্যে বেকি মাটিতে পাওয়া কাঁচি ধরতে সক্ষম হয়, কিন্তু রস দ্রুত তা কেড়ে নেয়। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বেকি যত দ্রুত সম্ভব দৌড়ায়। শুধুমাত্র ডজন ডজন ঘাসের অশুভ মানুষ চারিদিক থেকে তার দিকে আসতে দেখে আতঙ্কিত হয়। এই অদ্ভুত লোকেরা তাকে ধরে ঘাসের ভিতরে টেনে নেয়। কিছুক্ষণ পর বেকি নিজেকে পাথরের সামনে কাদার মধ্যে শুয়ে থাকতে দেখে। হঠাৎ ঘাসের মানুষগুলো ফিরে এসে বেকিকে ঘিরে ধরে। যখন সে যন্ত্রণায় চিৎকার করে, কারণ তার শরীর বাচ্চা প্রসবের সিদ্ধান্ত নিয়েছে। অনেক কষ্টের পর বেকি বাচ্চার কান্না শোনে, কিন্তু তাকে দেখতে পায় না। হঠাৎ মাটি কেঁপে ওঠে এবং পাথর এবং তার মাঝে একটা বিশাল খাদ খুলে যায়। বেকি খাদের কিনারায় দাঁড়িয়ে ভিতরে দেখে, যেখানে সে অনেক মানুষকে একটা পূর্ণ গাছের ডাল ধরে বের হওয়ার চেষ্টা করতে দেখে। বেকি চিৎকার করে পিছনে সরে যায়, তারপর ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর সে চোখ খুলে বাচ্চার খবর জিজ্ঞাসা করে। আশ্চর্যজনকভাবে ক্যাল উত্তর দেয়, কিন্তু বেকি আতঙ্কিত হয়ে বুঝতে পারে যে এটা ক্যাল নয়, এটা রস, যে তাকে তার বাচ্চার মাংসই খাওয়াচ্ছে। এই ভয়ঙ্কর সত্যটি বুঝতে পেরে বেকি আতঙ্কিত হয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে। ইতিমধ্যে ট্রাভিস গুরুতর আহত হয়েও বেকিকে খুঁজতে থাকে। অবশেষে সে তাকে একা মাটিতে শুয়ে থাকতে খুঁজে পায়। আতঙ্কিত টোবিন কাঁদতে শুরু করে, তাই ট্রাভিস তাকে জড়িয়ে ধরে বলে সে কাউকে তাকে আঘাত করতে দেবে না। রস তৎক্ষণাৎ ঘাস থেকে বেরিয়ে আসে এবং ট্রাভিসের উপর আক্রমণ করে। অবশেষে ট্রাভিস রসের মাথা পাথরের সাথে আঘাত করে এবং ঘাস দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে মেরে ফেলে। তারপর ট্রাভিস পাথরের কাছে যায় এবং স্পর্শ করে। টোবিন তাকে এটা করতে বারবার নিষেধ করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। তার এমনটা করার কারণ হচ্ছে সে জেনেছে যে এই পাথরকে একবার স্পর্শ করে সে এই ঘাসের রহস্য সম্পর্কে এবং এখান থেকে বের হবার রাস্তা সম্পর্কে জানতে পারে। কারণ সে চেয়েছে টোবিনকে এখান থেকে বের করে দিতে, যাতে সে গিয়ে বেকিদেরকে আটকাতে পারে। কিন্তু এই পাথরটি একবার যে স্পর্শ করে তার এখান থেকে বের হবার ইচ্ছাটাই মরে যায়। টোবিনের বাবার রহস্য এই পাথরকে স্পর্শ করেছিল, যার দরুন তার এখান থেকে বের হবার ইচ্ছাটাই মরে গিয়েছিল এবং সে শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। পাথরটি স্পর্শ করার পরপরই হঠাৎ পাথর থেকে লাল আলো বেরিয়ে পুরো মাঠে ছড়িয়ে পড়ে। ট্রাভিসকে এখন রসের মতোই ভয়ঙ্কর দেখায়। সে এখন এই রহস্যময় ঘাস থেকে বের হবার রাস্তাটি জেনে গেছে। সে টোবিনকে প্রবেশপথের কাছে নিয়ে যায় এবং তাকে বেকির নেকলেসটি দিয়ে বলে বের হয়ে বেকি এবং ক্যালকে সতর্ক করতে। প্রবেশপথের কাছে যেতেই চোখের পলকে টোবিনকে গির্জার অ্যাটিকে দেখা যায়। সে গির্জা থেকে ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে আসে। সে দেখে বেকি এবং ক্যাল ঘাসের দিকেই এগোচ্ছে। সে দৌড়ে গিয়ে তাদেরকে আটকায় এবং তাদেরকে সবকিছু খুলে বলে, কিন্তু বেকিরা তার কথা বিশ্বাস করতে চায় না। তখন সে ট্রাভিসের দেওয়া বেকির নেকলেসটি দেখায়। বেকি শক খেয়ে তার নিজের নেকলেসের সাথে তুলনা করে এবং টোবিনের কথা কিছুটা হলেও বিশ্বাস করে। এরপর ক্যালকে এখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করায়। তারা টোবিনকেও সাথে নিয়ে নেয়, কিন্তু সান ডিয়েগোর পরিবর্তে বেকি বলে বাড়ি ফিরে যেতে, কারণ সে বাচ্চা রাখার সিদ্ধান্ত নিয়েছে। মাঠের ভিতরে ট্রাভিস বেকির কথা শুনে খুশি হয় এই পরিবর্তনে, তাই সে শুয়ে পড়ে এবং দীর্ঘ এক নিঃশ্বাস নেয়, সাথে সাথে ঘাসটাকে ঢেকে ফেলে। গল্পটা এখানেই শেষ, কিন্তু মুভির শেষে আমরা দেখতে পাই টোবিন ঘাস থেকে বের হয়ে বেকিদের আটকায়, যার দরুন বেকিদের টাইম লুপটি এখানেই বন্ধ হয়ে যায়। কিন্তু মুভির শুরুতে আমরা দেখতে পাই টোবিনের গলার আওয়াজ শুনে বেকি এবং ক্যাল ঘাসের মধ্যে ঢোকে এবং তাদেরকে খুঁজতে 2 মাস পরে ট্রাভিসও এসে এই ঘাসের মধ্যে আটকে যায়। তারপর ট্রাভিসের গলার আওয়াজ শুনে টোবিন এবং তার ফ্যামিলিরাও এই ঘাসের মধ্যে আটকে যায়। এখন আপনারাই বলুন তো, ঘাসের ভিতরে কে সর্বপ্রথম ঢুকেছিল? কিন্তু আমরা জানি ঘাসের ভেতরের আতঙ্ক এখনো শেষ হয়নি। যদি এই ভয়ঙ্কর টাইম লুপের গল্প তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই ভিডিওতে লাইক করে দাও
চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করে রাখো। কমেন্টে জানিয়ে দাও তুমি এই অভিশপ্ত ঘাসের মাঠে কতক্ষণ টিকে থাকতে পারতে। সাবধানে থেকো, ঘাসের দিকে বেশি তাকিও না। আবার দেখা হবে আরো ভয়ঙ্কর একটা গল্পে। টেক কেয়ার।